স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 269 ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। 2. শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। 3. রাজপুতদের গুরুত্বপূর্ণ দুর্গ ছিল চিতোর দুর্গ। 4. মোগলরা নিজেদের তৈমুরীয় ভাবত। 5. বাদশাহ বা পাদশাহ শব্দটি হলো ফার্সি শব্দ। 2-এর দাগে 2-1 কথায় উত্তর দাও। 1. ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? মরক্কো দেশের। 2. সিজদা শব্দের অর্থ কী? সাষ্টাঙ্গ প্রণাম। 3. পাইপস বলতে কী বোঝায়? সুলতানের পদযুগল চুম্বন। 4. বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গা বা আহসানাবাদ। 5. দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? মোহাম্মদ বিন তুগলক। 6. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খিজির খান। 7. নিকালো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? ইতালি। 8. আকবরনামা কার লেখা? আবুল ফজল। 9. কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। 10. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। 3-এর দাগে রয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 1. উলাক কি? ভারতে ডাকে চিঠিপত্র পাঠাবার 2 রকম ব্যবস্থা ছিল দিল্লি সুলতানিতে। তার মধ্যে একটি ছিল ঘোড়ার ডাকের ব্যবস্থা, একেই উলাক বলা হয়। এই ব্যবস্থায় প্রতি 4 মাইল অন্তর ডাকের ঘোড়া রাখা হতো। 2-এর দাগের প্রশ্নে রয়েছে দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেছিলেন? কেন? আলাউদ্দিন খলজি চালু করেছিলেন। সেনাবাহিনীর মধ্যে দুর্নীতি দূর করার জন্য তিনি দাগ বা অশ্ব চিহ্নিতকরণ এবং হুলিয়া বা প্রত্যেক সৈন্যের দৈহিক বিবরণ লিপিবদ্ধকরণের প্রথা প্রবর্তন করেছিলেন। 3-এর দাগে হচ্ছে রাজিয়ার সিংহাসনে বসার পিছনে কাদের সমর্থন ছিল? সুলতান ইলতুৎমিশের কন্যা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন। তিনি ছিলেন দিল্লির মসনদে প্রথম নারী সুলতান। সুলতান রাজিয়াকে অনেকে সমর্থন করলেও অনেকে রাজিয়ার বিরোধিতা করেছিলেন। রাজিয়ার সমর্থকের মধ্যে ছিলেন সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন দিল্লির সাধারণ লোক, অভিজাত ও সেনাবাহিনী। 4-এর দাগে রয়েছে দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়? দিল্লির লালকেল্লা থেকে জাহান আরা বেগমের চক পর্যন্ত বিস্তৃত বাজার এলাকা চাঁদনি চক নামে পরিচিত। মুঘল সম্রাট শাহজাহানের কন্যা জাহান আরা বেগম বাজারের উত্তর দিকে একটি সরাইখানা বাগান ও দক্ষিণ দিকে একটি স্নানাগার তৈরি করেছিলেন। সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল? সুলতানি আমলে প্রচলিত মুদ্রাগুলির নাম ছিল মোহর, টঙ্কা ও জিতল। মোহর ছিল সোনার মুদ্রা, টঙ্কা ছিল রূপোর মুদ্রা, জিতল ছিল তামার মুদ্রা। 4-এর দাগে রয়েছে 4-5টি বাক্যে উত্তর দাও। 1. টিকা লেখো। তুরস্ক দণ্ড। তুরস্ক কথাটি এসেছে তুর্কি শব্দ থেকে। মুসলিম শাসকদের জিজিয়া করের মতো হিন্দু রাজারা তুর্কি বা মুসলমান প্রজাদের কাছ থেকে এক ধরনের কর আদায় করতেন। একে তুরস্ক দণ্ড বলা হতো। 2-এর দাগে রয়েছে টিকা লেখো। ঘরঘরার যুদ্ধ। 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। ঘরঘরার যুদ্ধ হয়েছিল দিল্লির সুলতান দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার ও বাংলার আফগান শক্তিজোটের। আফগান শক্তিজোটে ছিলেন সুলতান ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি, বিহারের শের খান এবং বাংলার শাসক নসরত শাহ। ঘরঘরা যুদ্ধের ফলে 1. বাবরের জয়লাভ হয়। ঘরঘরা যুদ্ধে বাবর জয়লাভ করেন। 2. মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি। বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা পর্যন্ত বিস্তৃত হয়। 3-এর দাগে রয়েছে টিকা লেখো। বণিক। ভারতীয় বাণিজ্যের জগতে করওয়ানি, নায়ক, বঞ্জারারা শস্য পরিবহন করে নিয়ে আসত। শাহ বা মুলতানিরা দূরপাল্লার বাণিজ্যে দক্ষ ছিল। এরা সুদের কারবারও করত। মুলতানিরা বেশিরভাগই ছিল হিন্দু, তবে মুসলমান বণিকদের কথাও জানা যায়। বড় বড় বণিক গোষ্ঠী ছাড়াও অনেক ছোট ফেরিওয়ালারাও ছিল। এমনকি সুফি সাধকদের মধ্যেও কেউ কেউ ছোটোখাটো ব্যবসা করতেন। 4-এর দাগে রয়েছে ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? দিল্লি সুলতানির প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের উপর মৃত্যুর পর 1210 খ্রিস্টাব্দে তাঁর জামাই ইলতুৎমিশ দিল্লির সুলতান হন। সিংহাসনে আরোহণের পর ইলতুৎমিশ প্রধান 3টি সমস্যার সম্মুখীন হন। তাঁর 3টি সমস্যা ছিল। 1. বিদ্রোহ। তাঁর আমলের সাম্রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্রোহ শুরু হয়েছিল। কিভাবে সেই বিদ্রোহ দমন করা যাবে? 2. মঙ্গল আক্রমণ। মঙ্গল বীর চেঙ্গিজ খান
তাঁর সাম্রাজ্যের সীমান্তে উপস্থিত হয়েছিলেন। কিভাবে মঙ্গল শক্তির মোকাবিলা করা যাবে? 3. উত্তরাধিকার বিরোধ। দিল্লি সুলতানিতে তখন নির্দিষ্ট উত্তরাধিকারের নিয়ম চালু হয়নি। কিভাবে একটি রাজবংশ তৈরি করে উত্তরাধিকার সমস্যার সমাধান করা যাবে? কুতুবুদ্দিন আইবকের জামাই ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন। 5 প্রশ্ন রয়েছে, 12 ভূঁইয়া কাদের বলা হতো এবং তারা কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে 12 জন রাজা স্বাধীনভাবে শাসন করতেন তাদের একত্রে 12 ভূঁইয়া বলা হয়। বাংলার এই হিন্দু ও আফগান রাজারা মুঘল বিরোধিতার জন্যই ইতিহাসে প্রসিদ্ধ ছিল, অর্থাৎ মুঘল রাজাদের বিরুদ্ধেই তারা লড়াই করেছিলেন। এরপর আমরা 5 দাগে চলে আসছি। 8-10টি বাক্যে উত্তর দাও। 1. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কী ছিল? 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণকারী তুর্কি বীর বাবরের সঙ্গে সুলতান ইব্রাহিম লোদির যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ বলে পরিচিত। এই যুদ্ধে বাবরের সৈন্য সংখ্যা ছিল 12,000, অপরদিকে সুলতান ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ। তা সত্ত্বেও এই যুদ্ধে বাবর জয়লাভ করেন। বাবরের জয়লাভের কারণ 1. বাবরের দক্ষতা। তুর্কি বীর বাবর ছিলেন সমকালীন যুদ্ধের শ্রেষ্ঠ সেনাপতি। তিনি মাত্র 12 বছর বয়সে ফারঘনা রাজ্যের সিংহাসনে বসেন এবং তিনি বহু যুদ্ধ জয়ের নায়ক ছিলেন। 2. বন্দুক ও কামানের ব্যবহার। বাবর এই যুদ্ধে বন্দুক ও কামান ব্যবহার করেন। তার কামানের গোলার সামনে তীরধনুক, তরবারি ও বল্লম নিয়ে সুলতানের বাহিনী অসহায় হয়ে পড়ে। 3. উন্নত রণকৌশল। বাবর ক্ষিপ্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনী ও গোলন্দাজ বাহিনীর মিলিত শক্তি নিয়ে যুদ্ধ পরিচালনা করতেন। তাছাড়া তিনি সৈন্যদের সুরক্ষিত রাখার জন্য কৃত্রিম প্রাচীর নির্মিত করে রুমি পদ্ধতিতে যুদ্ধ করতেন। সর্বোপরি তাঁর সৈন্যবাহিনী ছিল সুশৃঙ্খল এবং তাদের নিশানা ছিল অব্যর্থ। 4. অশ্বারোহী বাহিনীর দক্ষতা। বাবরের অশ্বারোহী বাহিনী ছিল অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন, তাই তারা ধীরগতিসম্পন্ন সুলতানি বাহিনীকে সহজেই পরাজিত করে। 2 প্রশ্ন রয়েছে, আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো। আকবরের নবরত্ন সভা। মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতের মধ্যে 9 জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো। আকবরের রাজসভার পণ্ডিতগণ হলেন: 1. আবুল ফজল, ঐতিহাসিক ছিলেন। 2. ফৈজি, কবি ছিলেন। 3. তানসেন, সঙ্গীতজ্ঞ ছিলেন। 4. মোল্লা দো পেয়াজা, উপদেষ্টা ছিলেন। 5. ফকির আজিজউদ্দিন, উপদেষ্টা ছিলেন। 6. মানসিংহ, সেনাপতি ছিলেন। 7. বীরবল, হাস্যরসিক ছিলেন। 8. আব্দুল রহিম খানি খানান, কবি ছিলেন। 9. টোডরমল, অর্থমন্ত্রী ছিলেন। এরপর বীরবল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা। আকবরের রাজসভায় নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন বীরবল। তাঁর আসল নাম ছিল মহেশ দাস। তাঁর বুদ্ধির বলেই তিনি সম্রাটের সভায় স্থান পেয়েছিলেন। তাই বীর এবং বল শব্দগুলি দিয়ে আকবর সেই বুদ্ধির জোরকেই বোঝাতে চেয়েছেন। মধ্যপ্রদেশের এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আকবরের সময়কালে তিনি ওয়াজির-ই-আজম বা প্রধানমন্ত্রীর পদ লাভ করেন। তিনি রাজা উপাধিতেও ভূষিত হয়েছিলেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।